প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 23 লিখেছেন ডিআরএম সোহাগ। সঙ্গে আমি আছি মাহি। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে সোনা। আহারে ইনায়া ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কি কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে যাওয়ায় একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়, এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের ওপর রেখেছে, নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে না থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো, একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাভার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না, ইরফান যেখানেই থাকে সেখানে কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝেই পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়েরার পানে চেয়ে। মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের ওপর পড়ে যায়। মায়েরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল। ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাত শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীতস্বরে বলে, সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় হয়ে করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না? দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে, আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরার ঢোক গেলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়েরাকে আর পায় কে? লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতে। বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসবো না, আল্লাহ মাপ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড় দেখল। ইরফান মায়েরার প্রস্থান দেখলো চুপচাপ, ডান হাতে ঘাড় ঢলে বিরক্তির শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সেই লোকটার সামনে গেলে তাকে ঠিক কী করবে, এটা ভেবেই মায়েরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার ওপর উঠে বসে ভাবছে হলোটা কি। কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটনে ফোন হাতে নিয়ে দেখলো ইনায়ার ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরে। অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু, সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়েরার এমন কথা শুনে চিন্তারা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা থামে না, সাথে সাথেই বলে, আপু, তোমার ভাইয়ার ওইখানে। অতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। না, এসব বলা কেমন যেন। চোখ বুজে শ্বাস ফেললো। অতঃপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়ার কি হয়েছে মায়েরা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে, কিছু না। ইনায়া ওপাশ থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মায়েরা জোরে হেসে বলে উঠল, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনায়া হেসে বলে, ও মা, ভূতের মুখে দেখি রাম নাম। মায়েরা থতমত খেয়ে বলে, না, অনেক ভালো না, ওই একটু ভালোই আর কি।
তা কি ভালো কাজ করলো? মায়েরা কিছু একটা ভেবে বলে, আপু একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই, বলো। বলছি কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভ্রু কুচকে বলে, কেন, কি হয়েছে মায়েরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মায়েরা থতমত খেয়ে বলে, কিছু না আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনার সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গিল, ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়েরা ইরফানের থেকে নিজের ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে, সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মুচড়ামুচড়ি করতে থাকে, দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়েরার দিকে তাকায়, রেগে বলে, হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ো না মায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে, খেয়াল করতেই ভ্রু কুঁচকে মায়েরাকে ছেড়ে উঠে বসলো। মুখাবের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, মাই উইশ। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগে ইরফান মায়েরাকে বাঁ হাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে, কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়েরা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়। মায়েরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকা ইরফানের হাতের ওপর। ইরফান ছেড়ে দিলেই ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মায়েরা চোখের পলকে উল্টে পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখন ইরফান মায়েরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়েরা হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়! সেও ভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে দুহাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফানের মায়েরার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়েরার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পিছন থেকে কিছু চুল দুকাত পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়েরার মুখ ফোলানো, চোখে মুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গটগট পায়ে ঘর ছেড়ে পেরিয়ে গেল। মায়েরা হাঁ করে তাকিয়েছে। সে কি বলল, আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়, বিড়বিড় করে। খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাকও হয়। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কি না, এই জন্যই তো তাকে 23 ঘন্টা ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আস্তে আস্তে ভ্রুকুচকে বলে, খালামণির বাসায় গিয়েছে। তোর তো খালাতো ভাই আছে। ইরফান ফাইজের মাকে সালাম দিল, টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে, তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে নাকি বলছিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ডেইলি বলতে হবে কেন? ফাইজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হলো। পিছন থেকে শুদ্ধ ঘরের ভেতর আস্তে আস্তে বলল, কি হয়েছে রে?
ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখলো। এগিয়ে এসে সৌভিককে বসতে বললে শুদ্ধকে বলে, তোরা তো ইনায়ের ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস ওকে কেন ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলে, আহারে, তোরা আর ইরফানের জ্বালা দেখতে দেখতেই আমার দিন চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই, জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আরে সত্যি বলছি, এই জাহিদের তো ইনায়াকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে এসে কি মেয়েদের মতো কান্না, বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগে একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পারবে না, বুঝিসনি? তুই চাপ নিস না, ও বিয়ে করবে না তোর ইনায়াকে, শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে নিবে, এই যা, তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি রেখে শুদ্ধ মেকি হাসলো। সৌভিকের পাশে গিয়ে বসলে ফাইজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যিই কথার বসার জায়গা নাই, ছাড়, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকেই বের করিস, এত বড় সাহস? পিছন থেকে ফাইজের মা বলে, ফাইজ, শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো ফিরে যেতে যেতেই রেগে বলে, এই বেয়াদবকে আমি ড্রেনে চুবাবো আম্মু, ও আমায় চেনে না, ওর মজা আমি ছুটাবো। বেয়াদব যা মুখে আসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজকে দুহাতে চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে, বলছি তোমার মাঝেই একটু চুপতে দাও না সোনা, বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ কুচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলিয়ে হনহন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকেই আনবি, তোর বইয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো, ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়েরা এবছর এক্সাম দেবে না মানে? এটা কোনো যুক্তি? এমনিতেই ওর বউ বড় হচ্ছে না, ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরও ছোট বানাতে চাইছে। ইরফান রেগে বলে, ইনায়া বিয়ের আগের দিন পর্যন্ত ও বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করে তার বেডে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, শালা, আমার জীবনটা তেজপাতা করে দিলি, শুধু একটাবার বিয়েটা হোক, ইরফানের বাচ্চার বোনকে যে কোনো সিন্ধুকে রাখবো, কেউ খুঁজে পাবে না, দেখিস। আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না, বেয়াদবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করছি, তুই সাইজটা বল তো, আর রূপার নাকি সোনার সেটাও বল। ফাইজ বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বাহাতে ক্যাচ করে নেয়। সৌভিক হেসে বলে, শুধু থাম, আর পোড়াস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারা হাতে কফির ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বেঁকিয়ে তাকায়। ফারাকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারা শুদ্ধর দিকে তাকায় না। সোফা টেবিলের সামনে কফির ট্রে রাখে। সোফায় সৌভিক বসে ফারার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজকেই প্রথম ফাইজের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখল। ফারা একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দুপা পিছিয়ে ডান দিকে এসে ফারার পাশে খানিকটা ঝুঁকে মৃদু স্বরে বলে, এখান থেকে যাও ফারা, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। ফারা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধর কথা শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে আসে শুদ্ধর হাতে, তবে সেদিকে দেখল না সে। বা হাতে ফারার বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারা। টেনে পিছিয়ে আনায় ফারার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের ওপর রাখল।
দ্রুত ফারার ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারা ভ্রুকুচকে জেদ দেখিয়ে বলে, যাব না। আমি এখানে থাকলে তোমার কি? সৌভিক পিছন থেকে বলে, হেই বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচিতি হয়। ইরফান আর ফাইজ দুজনেই চেয়ে আছে ফারার শুদ্ধর দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারা এখান থেকে যা। ফারা তবুও জেদে দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে, আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারার হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে, রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজের বাড়ি প্রথম এসেছে, তাই সে সিক্রেট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামলে এগিয়ে আসলো, তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখনকার কাজের মেয়েরাও ভালোই স্টাইল নিয়ে থাকে। শুদ্ধর ব্যাপার বুঝলো না, এসব ভাবলও না। কাজের মেয়ে ভেবেই তার স্বভাব সুলভ কমেন্ট করলো, সি ইজ এ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফাইজ? আমার সাথে কন্ট্যাক্ট করে দেখ, কত দিতে পারে। কথাটা বলতে দেরি হলো শুদ্ধর সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাগে চিৎকার বলে, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছু বলল না। শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার ধরে টেনে তুলল। এরপর হনহন করে টানতে টানতে একদম মেইন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের ওপর। শুদ্ধ রেগে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারাকে ছাদের এক কোণায় উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখতে বড় বড় পা ফেলে ফারার পিছনে দাঁড়িয়ে ফারাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারা শুদ্ধর এমন আচরণে মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল, কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকেই তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারা। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে, চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। এই লোকটা তার জীবনে এসেছেই শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারার চোখে পানি দেখে শুদ্ধর রাগ নিভল বোধহয় খানে। ভ্রু কুঁচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে নাকি আমার কথায় কষ্ট পেয়ে?